বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকার একটি আইন করবেন। এখানে আমরা আইন করার কথা বলেছি, যেটা প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন হবে সেখানে কিন্তু এটা সরকার কিন্তু অর্ডিন্যান্স আকারে করে ফেলতে পারে। আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের সব রাজনৈতিক দলই আমাদের কাছে যে রিকমেন্ডেশন দিয়েছে তাকে সবাই কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ারই পক্ষে। প্রাথমিক স্বাস্থ্যসেবা নাগরিকদের জন্য নিশ্চিত করার জন্য সাংবিধানিক অধিকার হিসেবে সংবিধান সংশোধনের প্রস্তাব আপনারা করেছেন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে আপনাদের এতে প্রতিবেদনে। এটি আসলে সহসা আলোর মুখ দেখবে কিনা আপনারা কি মনে করেন? এটা কঠিন কোনো কাজ না। সরকার যদি এটি অর্ডিন্যান্স করেন যে আমরা এটাকে স্বাস্থ্য আপনাদের যে মৌলিক অধিকার হিসাবে আমরা বলেছি, তো সেখানে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকার একটি আইন করবেন। এখানে আমরা আইন করার কথা বলেছি, যেটা প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন হবে সেখানে কিন্তু এটা সরকার কিন্তু অর্ডিন্যান্স আকারে করে ফেলতে পারে। আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের সব রাজনৈতিক দলই আমাদের কাছে যে রিকমেন্ডেশন দিয়েছে তাকে সবাই কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ারই পক্ষে। সুতরাং আমি মনে করি না যে সরকার অর্ডিন্যান্স করলে পরবর্তীতে এটা নিয়ে কোনো সমস্যা হবে। আসলে উন্নত রাষ্ট্রের কথা আপনি বলেছেন যে এগুলো প্রাইমারি হেলথ কেয়ার যেটা আছে সেটা তারা ফ্রি দেওয়ার চেষ্টা করে, তো তাদের ধরনটা আসলে কেমন, কি প্রক্রিয়ায় তারা বিষয়টা প্রোভাইড করে আর কি? আপনি যদি ন্যাশনাল হেলথ সিস্টেম ইউকে দেখেন তাহলে দেখবেন যে সব স্বাস্থ্যসেবাটাই কিন্তু তারা আসলে ফ্রি দিচ্ছেন। ওনাদের সিস্টেমটা যেটা হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওনারা কীভাবে ইমপ্লিমেন্ট করে থাকেন, ওনাদের জেনারেল প্র্যাকটিশনার থাকেন বা প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান থাকেন। কানাডাতেও তাই, 87 ইন অস্ট্রেলিয়া, ইভেন 7 নিউজিল্যান্ড, যারা যে সমস্ত দেশগুলো পৃথিবীতে স্বাস্থ্যসেবা ফ্রিতে দেয় তাদের কিন্তু প্রথম কন্ট্যাক্ট পয়েন্ট হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমরা বলেছি গ্রামে চিকিৎসক প্রাথমিক স্বাস্থ্য ইউনিয়ন পর্যায়ে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র করতে হবে, যেটা আছে সেটাকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করতে হবে। উপজেলা থেকে ইউনিয়নে চলে যাবে। ওরা ওখানে প্রথমে একজন রোগী প্রথমে যাবেন হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা চিকিৎসকের কাছে। উনি প্রথমে দেখবেন, তারপরে উনি রেফার করবেন। কোনো চিকিৎসা যদি লাগে উনি উপজেলায় রেফার করবেন। আমরা বলেছি উপজেলা এখন সব সেকেন্ডারি সার্ভিস অ্যাভেলেবেল হতে হবে, আর ডিস্ট্রিক্টে সব টার্সিয়ারি সার্ভিস অ্যাভেলেবেল হতে হবে, যাতে করে ওই এলাকার মানুষগুলো যাতে করে ওই ডিস্ট্রিক্টের বাইরে খুব বেশি তাকে যেতে না হয়। তাহলে কিন্তু ওই এলাকাটাতেও কিন্তু চিকিৎসা সেবার মান বেড়ে যাবে। দ্বিতীয় হলো, যদি শহরে দেখেন আপনি, শহরে কিন্তু প্রাথমিক ফিজিশিয়ান বলে, প্রাথমিক স্বাস্থ্যসেবা ফিজিশিয়ান বলে কেউ নাই, প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান বলে কেউ নাই। এবং আপনি দেখবেন যে সবাই চলে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, কেউ চলে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। দেখবেন আউটডোরগুলো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আউটডোরে, কিন্তু এদের আসলে বেশিরভাগই এখানে আসার দরকার ছিল না। তাতে হচ্ছে গিয়ে মেডিকেল কলেজগুলো আননেসেসারি সার্ভিস দিতে গিয়ে তারা ওভারবার্ডেন হয়ে যাচ্ছে। তাদের দরকার হলো শুধুমাত্র রেফারেলস। আমরা বলেছি রেফারেলটা বাধ্যতামূলক হবে। রেফারেল ছাড়া এবং এক এলাকার রুগী অন্য এলাকাতে রেফারেল ছাড়া যেতেও পারবে না, এবং এলাকা ভিত্তিক রুগীরা চিকিৎসা নিবে, এবং ওই ডাক্তাররা যদি রেফার করেন তাকে উন্নত চিকিৎসা পাওয়ার জন্য অন্য জায়গার জন্য, সেটা তারা কিন্তু টাইম টু টাইম করতে। কিন্তু এখানে একটা জিনিস হলো, আমাদের বাংলাদেশ হেলথ কমিশনের আওতায় আমরা বলেছি যে আমাদের একটা হেলথ সেক্টর একটা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট একটা গ্রুপ থাকবে। তারা দেখবে যে ডাক্তাররা আসলে প্রপারলি প্রেসক্রিপশন করছে কিনা, ডাক্তাররা যে রুগীকে রেফার করার দরকার তাকে রেফার করছে কিনা, যে রুগী রেফার করার দরকার নেই সে আছে কিনা, এগুলো কিন্তু তারা টাইম টু টাইম মেজার করবে এবং ওই ডাক্তার সম্পর্কে তারা কিন্তু রিপোর্ট দিবে। এটা হলো, এই জিনিসগুলো বাংলাদেশে অ্যাবসেন্ট এখন নাই। এবং আরেকটা হলো, একজন রুগীকে কি সেবা দিতে হবে সেটা কিন্তু আমরা বলেছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ কেয়ার এক্সেলেন্স থাকবে। এটা ইউকেতে নাইসের মতো, ওরা কিন্তু বলে দিবে এই রোগীর চিকিৎসায়, এই রোগীর চিকিৎসায় এই ধরনের রোগীর এই চিকিৎসা হবে, একটা গাইডলাইন তৈরি করে দেবে। ওই গাইডলাইন বাংলাদেশের সকল চিকিৎসককে ফলো করতে হবে। কেউ যদি ফলো না করে তাকে তার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করতে হবে।